প্রতি রাত আমি কোঠাতে থাকতাম। একদিন কোঠার এক বেশ্যা বলল, আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি, তাই আমাকে বিয়ে করো। কিন্তু আমি তাকে অপমান করে বাড়ি চলে এলাম। কিছুদিন পরেই মা একটা সুন্দরী মেয়ে দেখে আমার বিয়ে দিয়ে দিল। কিন্তু যখন আমি আমার বউয়ের কাছে গেলাম, তখন আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা আমার বউ তো আগে থেকেই। নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি সুন্দর হৃদয়স্পর্শী গল্প নিয়ে চলে এসেছি আপনাদেরই সামনে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। সেই মেয়েটা একদমই আমার চোখের সামনে দাঁড়িয়ে, কিন্তু আমি এত পরিমাণে অবাক ছিলাম যে বলার মতো না। কেননা সে আমাকে এমন একটা কথা বলেছিল যেটা হতেই পারে না। সেই মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সে আজকে আমাকে এতটা হতবাক করে দিয়েছে যে আমি বুঝতেই পারছি না আমি কি জবাব দেব বা এই অবস্থা থেকে কিভাবে বের হব। আমি সেখান থেকে চলে এলাম, কিন্তু যখন নিজের বাড়িতে পৌঁছালাম তখন সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। কেননা যে অবস্থা থেকে আমি পালিয়ে এসেছি সেটা এখানে উপস্থিত। আমার নাম বাপ্পা। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। দেখতে শুনতে আমি খুবই হ্যান্ডসাম। আমি এমন হ্যান্ডসাম পুরুষ যাকে দেখে যে কেউ বলতে পারে যে পুরুষও কি এত সুন্দর আর হ্যান্ডসাম হতে পারে। সবাই বলতো যে মেয়ের সাথে বিয়ে হবে সেই মেয়ে। আমার মা খুবই ভালো মানুষ। তিনি আমাকে সব সময় এটাই শিখিয়েছিলেন যে সৌন্দর্য ভগবানের একটা গিফট, তার উপরে বেশি ধ্যান দিতে হয় না। কেননা যিনি দিয়েছেন তিনি ফিরিয়ে নিতেও পারেন। কিন্তু আমার নিজের সৌন্দর্যে খুব অহংকার ছিল। আমি নিজেকে বড় কোনো হনু ভাবতাম। যদিও আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। আমরা সাধারণ ফ্যামিলির লোক। এটা বলতে পারেন আমরা মিডিল ক্লাসের থেকেও কিছুটা কমই ছিলাম। আমার বাবা এই দুনিয়াতে নেই, আর আমার মা জানতো যে তার কাছে একটা সম্পদ আছে, আর সেটা তার ছেলে। তার মানে এমন সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলে যার বিয়ে সে কোনো বড়লোক বাড়ির মেয়ের সাথে দিতে চাইতেন। আর সত্যি আমার সৌন্দর্য এমন ছিল যে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত। আমাদের দেশে যৌতুক চাওয়া নর্মাল ব্যাপার, আর যদি আমার জন্য যৌতুক চাওয়া হতো সেটা আমি আরামসে পেয়ে যেতাম। তারা এটাও দেখতো না যে ছেলে পড়াশোনা কম জানে বা গরিব। এই জন্যই আমার মা সব সময় আমার জন্য কোনো বড়লোক মেয়ের সম্বন্ধ খুঁজতে থাকতো। কিন্তু আমার নিজের সৌন্দর্যের উপর এতটা অহংকার ছিল যে আমি খুব বিগড়ে গেছিলাম। একটা মেয়ে আমার সাথে স্কুলে পড়তো, তার নাম কিরণ। মেয়েটা আমার জন্য পাগল ছিল, আর সমস্ত সকলেই এই ব্যাপারটা জানতো। আমার বন্ধুরা বলতো এর কথা মেনে নে, না হলে এটা হয় না যে ও আত্মহত্যা না করে নেয়। কিরণ আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতো, আমার সঙ্গে বসারও চেষ্টা করতো, আমার পিছনে পিছনে থাকতো। ওর আমার পিছনে পড়ে থাকা আমার খুবই ভালো লাগতো। আমার এরকম মনে হতো যে আমি বড় কোনো স্পেশাল জিনিস যার পিছনে মেয়েরা পাগল। কিরণ সমস্ত মেয়ের সামনে আমার প্রশংসা করে করে বলতো যে আমি তো বাপ্পাকেই বিয়ে করে ওর সাথেই আমার জীবন কাটাতে চাই। একদিন কিরণ আমার জন্য একটা মেয়ের সাথে ঝগড়া করেছিল। তাকে বলেছিল, তুই কে ওর ব্যাপারে কথা বলার? ও আমার, আর আমি ওকে নিজের বানিয়েই ছাড়বো। যখন আপনি আপনার জন্য মেয়েদেরকে নিজেদের মতো লড়াই ঝগড়া করতে দেখেন, তখন আপনার ভেতরে অদ্ভুত খুশি অনুভব হয়। আমার মা আমার বিয়ে ভালো কোনো জায়গায় দিয়ে টাকা ইনকাম করতে চাইতো। তারপরে হয়তো এটা আমার সৌন্দর্যই ছিল, যার কারণে আমি একটা খারাপ মানুষে পরিণত হয়েছিলাম। বুঝতেই পারিনি যে কখন আমার সাথে সমস্ত খারাপ কাজ জুড়ে গেছিল, আর সেগুলো আমার পার্সোনালিটির অংশ হয়ে গেছিল। আমার কাছে সেই সব কিছুই নর্মাল হয়ে গেছিল, যা অন্য লোকেদের কাছে পাপ মনে হতো। আর আমি আমার জীবনে এরকম অনেক কাজ করেছিলাম যেটা করা আমার একদমই উচিত ছিল না। আমার বন্ধুরাও আমার মতোই ছিল। আমি সিগারেট খেতেও শুরু করেছিলাম। তাদের সাথে থাকতে থাকতে আমার এই অভ্যাস হয়ে গেছিল যে আমি রিয়া নামের পতিতার কোঠায় যাওয়া শুরু করে দিলাম। রিয়া খুবই সুন্দরী ছিল। ওর প্রশংসা দূর দূরান্ত অবধি প্রসিদ্ধ ছিল। ওর বয়সও কম, আর সৌন্দর্য নিজের প্রতিদ্বন্দ্ব নিজেই ছিল। বন্ধুদের কাছে ওর সৌন্দর্যের প্রশংসা শুনে শুনে আমিও আকর্ষিত হয়ে গেছিলাম। তাই আমি ভাবলাম আমিও তো দেখি কত সুন্দরী। এমনিতে তো আমি খুবই সুন্দর আর হ্যান্ডসাম। তাই এই মেয়েটার ব্যাপারে লোকের মুখে শুনে শুনে আমিও তাকে দেখতে চাইতাম।
আর এই আগ্রহ নিয়েই একদিন সেখানে চলে গেলাম। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম যে ওর কোঠার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এখানে বেশি টাকা দিলেও যে কেউ যেতে পারবে না। যদিও অন্য সব কোঠাতে অন্য রকমই হতো, সেখানে যে যত টাকা দেবে সে তত সম্মান পাবে। কিন্তু এখানে ব্যাপার কিছুটা এই রকমই ছিল যে যদি রিয়ার কাউকে পছন্দ হয়ে যায় তাহলে সে তার জন্য সব কিছুই করতে পারে, কিন্তু যদি কারো চেহারা বা কথাবার্তা ভালো না লাগে তাহলে সে নবাব হলেও তাকে তার কোঠাতে পা রাখতেও দিত না। আমার এরকম অনেক বন্ধু ছিল যারা এটা বলতো যে আমরা যেতে তো চাই কিন্তু আমরা ওখানে এন্ট্রি পাই না, কিন্তু যদি তুই ওখানে যাস তাহলে তোকে দেখে সে পাগল হয়ে যাবে আর তোর সমস্ত কথা সঙ্গে সঙ্গেই মেনে নেবে। সে সবাইকে সময় দেয় না, ওর নির্দিষ্ট কিছু গ্রাহক আছে যারা ওর গান শোনার জন্য আসে। লোকে বলে যে খুবই অদ্ভুত ধরনের মহিলা, সে টাকা পয়সা চিন্তাও করে না। যদি কারো ব্যবহার ওর ভালো না লাগে তাহলে তাকে ওর কোঠা থেকে বাইরে বের করে দেয়। লোকে বলে যে যে লোকের সাথে ওর বিয়ে হয়েছিল সে ওকে এই কোঠাতে বিক্রি করে দিয়ে যায়। ও এই কাজ করতে চায় না, কিন্তু ওর অবস্থা ওকে বাধ্য করে এই কাজ করতে। শোনা যায় যে স্বামী ওর সাথে এরকম করেছিল, ও তাকে মেরে ফেলেছে। কিন্তু কিছু লোক বলে এটা মিথ্যে কথা। এমনিতেও যখন গল্প এক মানুষ থেকে অন্য মানুষ অবধি পৌঁছায় তখন তাতে কিছু না কিছু ঘটনা যোগ হয়েই যায়। হয়তো গল্পটাও এইভাবে বড় হতে হতে এভাবে প্রকাশ পেয়েছিল। কিন্তু এই গল্পটায় লোকজনকে রিয়া অবধি নিয়ে যেত। লোকজন প্রথমে এই গল্প শুনতো, তারপরে তার সাথে দেখা করতে চাইতো। কিন্তু ও এত সুন্দরী ছিল যে ওকে দেখেই লোকজন ওর সৌন্দর্যতায় ডুবে যেত। আমিও এই গল্পটা শুনেছিলাম, আর আমিও এটাই বলবো যে রিয়ার গল্প ওর মতোই অদ্ভুত। ওর গল্প শুনে আমিও ওর দিকে আকর্ষিত হতে হতে ওর কাছে চলে গেলাম। যে কাউকে ওর পাশে বসতে বা নিজের ধারে কাছেও আসতে দিত না, তাই আমিও কিছুটা টেনশনে ছিলাম। কিন্তু আমার বন্ধুরা আমার সাথে শর্ত লাগিয়েছিল যে তুই তো এন্ট্রি পেয়েই যাবি, হয়তো তোর সাথে আমরাও ভেতরে যেতে পারবো। কিন্তু এখন আমার মনে হচ্ছিল যে এই মেয়েটা সত্যি পাগল নয় তো, সত্যি হয়তো ও নিজের স্বামীর জীবন নিয়েছে, তাই তো এই ফিল্ডে আছে, আর হয়তো আমাকে দেখেই রেগে না করে দেবে। আর এটা যদি হয় তাহলে আমার বন্ধুদের সামনে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তারা বলবে যে একটা পতিতাও তাকে রিজেক্ট করে দিয়েছে। রাতের সময় ছিল আর আমি টেনশনে ছিলাম, কেননা সে এমন মহিলা ছিল যে নিজেকে নিজেই বাজারে রেখে বসে আছে, কিন্তু আপনি চাইলেই তাকে কিনতে পারবেন না। যখন আমি সেখানে গেলাম তখন সে এক নজর আমাকে দেখলো। এরপরে আমার মনে হলো যে সে চিন্তায় পড়ে গেছে। এরপরে আমাকে দেখে ও পাগল হয়ে গেল, আর এখন আমি প্রত্যেক রাতে ওর কোঠায় থাকতে শুরু করে দিলাম। যখন আমার মা আমাকে প্রশ্ন করতো যে তুই সারা রাত কোথায় থাকিস, তখন আমি বলতাম আমি মন্দিরে পূজা করতে থাকি। আমি আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা বললাম। আমি জানতাম যে এই সব কিছু ঠিক নয়, কিন্তু তবুও জেনে বুঝে করতেই থাকলাম। আমার মা বলতো যে তুই এত পূজা পাঠ করে কি করবি। তখন আমি আমার মাকে বোঝানোর জন্য বলতাম যে আমি শুনেছি যে পূজা পাঠ করলে মানুষের মন শান্ত থাকে, তাদের ভাগ্য খুলে যায়। তাই আমিও ভালো কিছু পাওয়ার আশায় প্রত্যেক রাতে মন্দিরে থাকি আর সকালে পূজা পাঠ করে বাড়িতে আসি। আমার মা বলতো, বাবা তোর ভবিষ্যৎ জীবন নিয়ে এত ভয় কেন? আমি বলতাম যে মা আজকালকার যুগ খুব খারাপ। আমার মাও টেনশনে পড়ে যেত আর বলতো, কথা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু তুই এতটা টেনশন করিস না। এখন আমি যখন ওই রিয়ার সাথে দেখা করতে যেতাম, মা জিজ্ঞেস করলে তাকে মিথ্যা বলে দিতাম। রিয়া এত বেশি সুন্দরী ছিল যে ব্যাস ওর চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আমি হারিয়েই যেতাম আর সারা রাত সেখানেই পড়ে থাকতাম। রিয়া আমাকে বলেছিল যে আমরা পতিতারা কাউকে ভালোবাসি না, আমরা শুধু টাকাকেই ভালোবাসি। কেননা আমাদেরকে ছোটোবেলা থেকে এটাই শেখানো হয় যে টাকায় আমাদের কাছে সব, আমাদের বুকে হৃদয় থাকে না। আমরা জানি যে আমরা খারাপ, কিন্তু এটা করার জন্যই আমরা জন্মেছি। কেউই আমাদেরকে নিজের করে নেওয়ার জন্য রাজি নয়, তাই আমরা আর কী বা করতে পারি। রিয়া খুব বড় বড় গভীর কথা বলতো। ওর আওয়াজও খুবই সুন্দর আর গানও খুব সুন্দর গাইতো। ও একটা পতিতা, কিন্তু কোনো সাধারণ পতিতা না, ওর ভিতরে কিছু একটা ছিল। ও খুব সুন্দর গলায় গান করতো আর ওর কথা গল্পের মতো মনে হতো, যেন কোনো গল্প শোনাচ্ছে। আমি ওর থেকে বেশি সুন্দরী মেয়ে কখনোই দেখিনি।
যে মেয়ের আওয়াজ ভালো, দেখতে ভালো, যে ভালো কথা বলতেও জানে, সেরকম মেয়েরা এমনিতেও সবাইকে নিজের আঙুলে নাচাতে পারে। যেমন রিয়া আমাকে নাচাচ্ছিল। আমার কাছে টাকার অভাব ছিল। একটা বিদেশি মহিলার সাথে আমার বন্ধুত্ব ছিল, যে আমার একটা নগ্ন ছবির জন্য আমাকে $500 পাঠিয়ে দিত, কেননা আমি তার হিসাবের থেকেও বেশি হট পুরুষ ছিলাম। আমার মা বলতো কোনো চাকরি বাকরি কর, কিন্তু আমার কোনো চাকরি করার ইচ্ছা ছিল না। এখন আমি ধীরে ধীরে রিয়ার প্রতি অ্যাক্টিভ হয়ে গেলাম, আর এই ধরনের জায়গায় যাওয়ার নেশা আমাকে পেয়ে বসেছিল। আমার বলতে তো অদ্ভুত লাগছে, সময় আমার জন্য সম্বন্ধ খুঁজতে থাকতো, কিন্তু তার একটা শর্ত থাকতো যে মেয়েকে কোনো বড়লোক ফ্যামিলির একমাত্র মেয়ে হতে হবে, যে নিজের সাথে অনেক জিনিস নিয়ে আসবে আর আমাকে নিজের বাবার ব্যবসায় যুক্ত করে নেবে। কিন্তু আমি জানতাম যে আমার মা এরকম কোনো মেয়েই পাবে না, কারণ আজকালকার সময় তো ছেলেরা এরকম খুব ধনী মেয়েই খোঁজে, তাতে তার বয়স বেশি হলেও কিছুই যায় আসে না। কিন্তু আমার মাকে কে বোঝাতে পারবে, সে তো এসবেই লেগেছিল, আর প্রতিদিন কোথাও না কোথাও যেতেই থাকতো। মা 2-3 জন মহিলাকেও বলে রেখেছিল যে এরকম কোনো সম্বন্ধ থাকলে তাকে যেন অবশ্যই বলে। কিছু সম্বন্ধ মাও দেখেও ছিল, কিন্তু সে বলতো আমার এর থেকেও বেশি বড়লোক বাড়ির মেয়ে চাই। একদিন আমার মা আমাকে জিজ্ঞেস করলো, তুই প্রতি রাতে মন্দিরে কী এমন পুজো করিস? পূজা খুব ভালো জিনিস, কিন্তু তোর মুখ দেখে তো মনেই হয় না যে তুই পুজো করিস। সে মা ছিল তাই বুঝে গেছিল। কিন্তু আমি আমার মাকে বললাম, মা তুমি শুধু এটাই ভাবো যে আমি যেখানেই যাই সেখানে খুব খুশি থাকি। আমার মা বলল, কোনো উল্টোপাল্টা কাজ করিস না তো। আমি তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজছি যাতে তোর বিয়ে দিতে পারি, আর সেই মেয়ে তোকে সব সময় খুশিতে রাখতে হবে। আমি মেয়ে বড়লোক বাড়ি থেকে নিয়ে আসব, তাই তোকে মাথায় রাখতে হবে যে মেয়ের খুব খেয়াল রাখতে হবে। যদি তার বাড়ির লোকেরা বিরক্ত হয়ে যায় তাহলে সব কিছু ফিরিয়েও নিতে পারে, তাই আমাদের তার খেয়াল রাখতে হবে, আর সবচেয়ে বেশি খেয়াল তো তোকেই রাখতে হবে। আমিও মাকে বললাম, যেখানে তুমি বলবে আমি সেখানেই বিয়ে করে নেব, আর বিয়ের পরেও তোমার সব কথাই শুনে চলবো। আমি নিজের বউয়ের নয়, বরং তোমার গোলাম হয়ে থাকব। আমি আমার মাকে খুশি করার জন্য এই সব কথা বলে দিলাম, আর এতে আমার মা খুব বেশি খুশি হয়ে আমাকে বলল যে খুব ভালো কথা, একদিন আমার মা বিরিয়ানি বানিয়েছিল, কিন্তু আমার যাওয়ার তাড়াহুড়ো ছিল, তাই সে টিফিন বাটিতে প্যাক করে দিল আর বলল, মন্দিরের বাইরে কোথাও বসে খেয়ে নিস। আমি বললাম আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু তিনি জোর করে আমার হাতে টিফিন বক্স ধরিয়ে দিলেন। এরপরে আমি কোঠাতে গিয়ে সেই টিফিন বক্স রিয়ার হাতে ধরিয়ে দিলাম, আর বললাম, এই নাও তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, আমার মা বানিয়েছে। ও হতবাক হয়ে গেল আর বলল যে এরকম তো আগে কখনোই কোনো গ্রাহক করেনি। আমি বললাম, আমার মা আমাকে দিয়েছিল আর আমি তোমাকে দিচ্ছি। সে বলল, আমরা এখন এই দুনিয়ার সমস্ত খাবার খাই, কিন্তু মায়ের হাতে বানানো খাবারের মতো আর কোনো কিছুই হয় না। আমারও নিজের মায়ের কথা খুব মনে পড়ে। আমি ওকে বললাম, আমার মা খুবই ভালো, খুবই সরল সোজা। ও বলল, কাশ আমি তার সঙ্গে দেখা করতে পারতাম। আমি বললাম, মজা করো না, আমার মায়ের সঙ্গে কিভাবে দেখা করবে? আমি তো তাকে এটাই বলে আসি যে আমি মন্দিরে যাচ্ছি। এই কথা শুনে রিয়া হাসলো না, বরং সে আমাকে বলল, এটা তুমি খুব খারাপ করছো। আমি বললাম, আমি জানি, কিন্তু এই উঠতি বয়স এসব চলে। যখন বুড়ো হব তখন সবার মতোই ভগবানের কথা মনে পড়েই যাবে। আমি খুশি ছিলাম, আমার জীবন এভাবেই কাটছিল। আমার কোনো জিনিসই কোনো চিন্তা ছিল না। আমি মনে প্রাণে চাইতাম আমার জীবন যেন এভাবেই কেটে যায়। রিয়ার প্রতি আমার ভালোবাসা হয়নি, আমি ওকে ভালোবাসতে আসিও নি, কিন্তু আমরা এমনভাবে থাকতাম যে আমাদের একে অপরের সাথে ভালোবাসা হয়ে গেছে। একে অপরের সাথে কথা বলতাম, একে অপরকে কাছে পেতে চাইতাম। ও আমাকে শায়রি শোনাতো, যেগুলোর মানে আমি বুঝতে পারতাম না। ও সাথে সাথে আমাকে সেগুলোর মানে বুঝিয়েও দিত। ও কখনো কখনো এটাও বলতো যে খুব ভাগ্যবান লোকেদের কপালে ভালোবাসা জোটে। আমি বললাম যে হ্যাঁ, তোমাদের মতো মেয়েরা ভালোবাসা নয়, বরং খুব ভালো অ্যাক্টিং করতে পারে। তখন রিয়া বলতো, হ্যাঁ অ্যাক্টিং, এরই তো টাকা পায়, ভালোবাসায় তো টাকা পাওয়া যায় না, তাতে শুধু দুঃখই পাওয়া যায়। ওর কথা কখনো কখনো আমার খুব অদ্ভুত লাগতো, কিন্তু আমার ওর কথা নিয়ে কোনো মতলব ছিল না। আমার মতলব তো শুধু নিজের তৃষ্ণা মেটানো নিয়ে ছিল। এখনও আমার সময় ভালোই কাটছিল, আর আমি খুব খুশি ছিলাম।
একবার এক জ্যোতিষীকে দেখলাম যে লোকেদের হাত দেখছিল। আমি তাকে নিজের হাত দেখালাম আর বললাম, বলুন তো আমার জীবন কেমন কাটবে? আমি কি সারা জীবন এইভাবে আনন্দে কাটাতে পারবো? তিনি আমার হাত দেখলেন আর কিছু সময়ের জন্য কিছু একটা চিন্তা করে আমার হাত নিজের থেকে দূরে ঠেলে দিয়ে বলতে লাগলেন যে, তুমি একজন অপয়া, চলে যাও এখান থেকে। আমি বললাম, মানে কি উল্টোপাল্টা কথা বলছেন? সে বলল যে, হ্যাঁ তুমি অপয়া, বেরিয়ে যাও এখান থেকে। আমি তাকে তার ফিস দিতে চাইলাম, কিন্তু সে টাকা নিতে অস্বীকার করে দিল। আমি খুব টেনশনে পড়ে গেলাম, কিন্তু তারপরে আবার ভাবলাম এই সমস্ত লোকেরা তো নিজেদের দোকান চালানোর জন্যই যা ইচ্ছা তাই বলতে থাকে। হয়তোবা তার মুড খারাপ ছিল, তাই যা ইচ্ছা তাই বলে দিয়েছে। এরপরে আমি রিয়ার কাছে এসে বসে ওর পাশে বসলাম। ঘরের মধ্যে হালকা হালকা মিউজিক বাজছিল আর আমি মন্ত্রমুগ্ধের মতো ওকে দেখছিলাম। ওকে সত্যিই খুব সুন্দরই লাগছিল। কিছুক্ষণ পরে ও আমাকে বলল যে ও একটা জরুরি কথা বলতে চায়। তাই আমি ওর দিকে ঘুরে বললাম, বলো কি জরুরি কথা বলবে? দেখো, এটা একটা অদ্ভুত মনে হবে, এরকমটা আগে কখনোই হয়নি, কিন্তু আমি তোমাকে বলতে চাই, আমার মনে হয়েছে যে তুমি ভালো একজন মানুষ, তাই তুমি আমার কথা বুঝবে। আমি বললাম, কি কথা? তোমার কি আরও টাকার দরকার? যদি টাকার দরকার হয় তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন আমার কাছে টাকা নেই, 1 সপ্তাহ পরে আসবো। ও বলল যে টাকা পয়সার ব্যাপার নয়। আমি বললাম, তাহলে কি কথা? ও বলল যে খুব একটা জরুরি কথা, তোমার আর আমার মধ্যকার কথা। আমি ওর কথা বুঝতে পারছিলাম না, তাই আমি বললাম, কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। কি হয়ে গেছে তোমার? কেন বউদের মতো রহস্য করছো? ও আমাকে অদ্ভুত নজরে দেখলো আর বলল যে, তোমার বাচ্চা আমার পেটে, আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি। আমি কিছু সময়ের জন্য হয়ে গেলাম, তারপরে হাসতে হাসতে বললাম, আজকের দিনেই পেয়েছো মজা করার জন্য? ও বলল যে, এটা মজা নয়, সত্যিই এটা তোমার সন্তান। আমি বললাম, এটা হতেই পারে না। ও বলল, আমি মজা করছি না, আমি জানি যে এটা তোমার বাচ্চা। যখন ও খুব জোর দিয়ে বলল, তখন আমি বললাম, কে তুমি? তোমার কি যোগ্যতা আছে? ও আচ্ছা, তুমি বুঝে গেছো যে এ খুব বড় লোক, তাই একে বাচ্চার কথা বলে ব্ল্যাকমেল করা যায়। তোমার কি মনে হয় যে আমি এতই পাগল? তোমার পেটে আমার বাচ্চা আছে ভেবে আমি তোমাকে বিয়ে করে নেব? না গো, আমার মাথা এতটাও খারাপ না। যদিও আমি এখানে আসতাম, কিন্তু তার জন্য তোমাকে টাকাও দিতাম, তোমার জন্য গিফট নিয়ে আসতাম। না তো তুমি কোনো করুণা করেছো আমার উপরে, আর না তো আমি কোনো করুণা করেছি তোমার উপরে। আজ অবধি তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক ছিল সেটা আজ থেকে শেষ, আর কখনোই আমি এখানে আসবো না। রিয়া চিৎকার করতে লাগলো যে, এই বাচ্চা তোমার, আর আমি একে নষ্ট করব না, না হলে আমি পাপী হব। এখন তুমি বলো এর কি করতে চাও? আমি বললাম, এই বাচ্চা আমার না, এর যা করতে হয় তুমিই করো। মিথ্যা বলে তুমি আমাকে ফাঁসাতে চাইছো। সত্যিই বলে লোকে যে পতিতারা এরকমভাবেই লোকেদের ফাঁসায় আর তাদের শেষ সম্বল অবধি বের করে নেয়। কিন্তু আমি এত বোকা নয় যে তোমার ফাঁদে পড়বো। তুমি হয়তো বড় বড় মানুষকে বোকা বানিয়েছো, তাদের হয়তো বরবাদ করে দিয়েছো, কিন্তু আমি তাদের মতো নয়। আমি এসব কথা জোর গলায় বলে সেখান থেকে বেরিয়ে এলাম। ও বলতেই থেকে গেল যে, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করলাম না। এখন আমি ভেবেই নিয়েছি যে আর কখনোই ওর কাছে আসবো না। আমি কোনো পাগল না, আর না তো ওর প্রতি কোনো ভালোবাসা আমার ছিল। এরপরে আমার মা একটা সম্বন্ধ পছন্দ করলো যে খুব বড়লোক ঘরের মেয়ে। আমি যখন সেই মেয়ের ফটো দেখলাম তখন দেখতেই থেকে গেলাম, কেননা তাকে খুব সুন্দরই লাগছিল। আমার মা আমাকে বলেছিল যে, তোর শ্বশুর শাশুড়ি বলছিল যে আমাদের মেয়ে খুব সিম্পল আর অন্যান্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। আমি খুব খুশি ছিলাম। আমার সেই প্রবাদের কথা মনে পড়ে গেল যে, ভালো মানুষ ভালো মেয়েকেই পায়, আর খারাপ পুরুষের কপালে খারাপ মেয়ে জোটে। কিন্তু আমার ভাগ্যে তো একটা সুন্দর আর ভালো মেয়ে আসছে, এর মানে হলো আমি খারাপ কিছুই করিনি, আর উপরওয়ালা আমার উপরে রেগে নেই। যদি তিনি আমার উপরে রেগে থাকতেন তাহলে আমার বিয়ে এত ভালো মেয়ের সাথে কখনোই হতো না। বিয়েতে কোনো জিনিসেরই কোনো অভাব ছিল না, সব কিছুই ঠিকঠাক চলছিল। আমাদের বিয়ে শহরের একটা বড় লজে হওয়ার কথা ছিল, কেননা ওর বাবার খুব নাম ছিল। নববধূ বিয়ের সাজে সেজেছিল, কিন্তু তার উপরে একটা লম্বা গাউন পরেছিল, কারণ ও বলছিল, আমি চাই না যে লোক আমার পা থেকে মাথা অবধি দেখুক।
আমি খুব খুশি ছিলাম। আমার বিয়ের খবর আমি রিয়া অবধি পৌঁছেও দিয়েছিলাম, যাতে ওর মনে যদি কোনো ব্যাপার থাকে সেটা চলে যায়, আর ও বুঝতে পারে যে আমার বিয়ে কোথায় হচ্ছে। আমি ওকে আমার শত্রু মনে করতাম। যাই হোক, বিয়ের পরে আমাদেরকে আমাদের নতুন বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, কেননা ওর বাবা যৌতুকে আমাদের একটা বাড়ি দিয়েছিল, যেটা খুব সুন্দর করে সাজানো ছিল। আমার তো এতটুকু যোগ্যতাও ছিল না যে আমি এই বাড়িতে লাগানো একটা এসিও কিনতে পারতাম। এই বাড়িতে কি না ছিল, যদি বলতে শুরু করি তাহলে হয়তো রাত পার হয়ে যাবে। এই বাড়িতে এরকম মনে হতো যেন এই দুনিয়াটা স্বর্গ হয়ে গেছে। এখানে আসার পরে নববধূকে ঘরে বসিয়ে দেওয়া হলো। আমি ঘরের মধ্যে যাওয়ার আগেই সমস্ত জিনিস দেখছিলাম আর হতবাক হচ্ছিলাম। না শুধু এই বাড়িটা, বরং আমার নামে ব্যাংকের অ্যাকাউন্টও খোলা হয়েছিল, যার ভিতরে কয়েক লাখ টাকা জমা করা হয়েছিল। আর বলা হয়েছিল যে প্রতি মাসে টাকা এসে যাবে। আমার শ্বশুর শাশুড়ি বলছিল যে তোমাকে কোনো কাজ করতে হবে না, তোমাকে আমরা আমার ফ্যামিলির সাথে যুক্ত করে নিয়েছি, তোমাকে শুধু আমাদের মেয়েকে খুশিতে রাখতে হবে। আমরা শুধু চাই যে আমাদের মেয়ে খুশিতে থাকুক, ওর মুখে সব সময় হাসি লেগে থাকুক। এছাড়াও আমাদের হানিমুনে শুধুমাত্র 1-2 জায়গাতেই যাওয়ার ছিল না, বরং আমাদেরকে সারা দুনিয়াতে ঘুরতে হতো। আর এখন থেকে টিকিট বুক হয়ে গেছে। আমি আমার বউয়ের মুখ দেখার জন্য যে গিফট নিয়েছিলাম সেটার টাকাও আমাকে আমার শ্বশুরই দিয়েছিল, কিন্তু সে আমাকে বলেছিল যে এ কথা নিজের বউকে বলবে না। সে তো এখন থেকে আমার সম্মান রাখতে শুরু করে দিয়েছে। আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম আমার বউ মুখে ঘোমটা টেনে বসে আছে। আমি ওর হাতে গিফটটা দিয়ে ওর মুখের ঘোমটা উঠালাম, কিন্তু যখন আমার নজর ওর উপরে পড়লো তখন তো আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এর পেট বাইরে এমনভাবে বেরিয়েছিল যেন মনে হচ্ছিল এ 3-4 মাসের প্রেগন্যান্ট। আমি বললাম, তুমি কি মা হতে যাচ্ছ? তখনও হতবাক হয়ে বলল যে না, এরকম কোনো ব্যাপার না, তুমি এসো আমার সাথে। বলেই আমার হাত ধরলো আর আমাকে কোথাও একটা নিয়ে যেতে শুরু করলো। আমি বুঝতে পারছি না যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এরপরে ও আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল, যেখানে একটা ছোট্ট দেখে বাচ্চা ঘুমিয়েছিল, যার বয়স হয়তো 8 থেকে 9 মাস হবে। আমি বললাম, এটা কার মেয়ে আর কোথা থেকে এসেছে? ও বলল, এটা আমার মেয়ে। আমি হতবাক হয়ে গেলাম আর বললাম, তোমার মেয়ে? তোমার মেয়ে মানে কি? তোমার কি আগে বিয়ে হয়েছিল? ও এটা রিয়েলাইজ করলো আর বলল যে না, আমার বিয়ে হয়নি, কিন্তু আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম আর আমরা দুজন নিজেদের সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছিলাম, কিন্তু সে আমাকে বিয়ে না করে আমাকে ধোঁকা দেয়। আমি নিজেকে শেষ করে ফেলার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে বাঁচিয়ে নেয় আর আমি এই বাচ্চার জন্ম দেই। এরপরে আমার মা বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। আমি বললাম, আমাকে তো এইসব ব্যাপারে কিছুই বলা হয়নি, তোমরা এটা কিভাবে আমার সাথে করতে পারলে? আমি ভেঙে পড়েছিলাম, কেননা আমি এইসবের জন্য একদমই তৈরি ছিলাম না। এখন বুঝতে পারছি বিয়ের সময় কেন আমার বোন নিজের চেহারা লুকোচ্ছিল। ওকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ও বাচ্চার মা। আমি খুব ঘাবড়ে গেলাম আর আমি আমার শ্বশুরকে ফোন করলাম। তখন আমার শ্বশুর বলল, যেখানে তোমায় এত কিছু দেওয়া হয়েছে সেখানে তুমি একটা বাচ্চাকে মেনে নিতে পারছো না? আর এমনিতেও এখন আমাদের মেয়ে তোমার বউ, যদি তুমি ওকে ছেড়ে দেওয়ার কথা ভাবো তাহলে তোমাকে যে সমস্ত জিনিস দেওয়া হয়েছে সেটা ফিরিয়ে নেওয়া হবে আর তোমার অবস্থাও খারাপ করে দেওয়া হবে। এই কারণেই আমার শ্বশুর আমাদের এত কিছু দিয়েছিল, কেননা এদের অচল পয়সা এখানে চালিয়েছিল। প্রবাদ কখনো কথা মিথ্যা হয় না। আমার সাথে সেটাই হয়েছে। আমি যেরকম ছিলাম সেরকম ওই বউ পেয়েছি। এখন আমার রিয়ার কথা মনে পড়তে লাগলো। কোথাও এটাই সত্যি নয় তো যে আমার সন্তানেরই মা হতে যাচ্ছে? আমি এত টেনশনে পড়ে গেছিলাম যে নিজেকে সামলাতে পারছিলাম না। বারবার মাথা ঘুরতে থাকতো। আমরা হানিমুনেও গিয়েছিলাম, কিন্তু সমস্ত কিছুই আমি যা চাইতাম সেটাই হচ্ছিল, কিন্তু আমি খুশি ছিলাম না। সেই বাচ্চাও আমাদের সাথেই থাকতো। আমার বউ আমাকে বলছিল যে এই বাচ্চাকে তোমায় পালতে হবে আর এর বাবাও হতে হবে। আমি কি এরকম বউ চাইতাম? এ আমার বউয়ের অবৈধ সন্তান, তাই আমি কিভাবে একে সহ্য করতে পারি? আমার মাও চুপ হয়েছিল, কেননা সেই আমাকে এখানে ফাঁসিয়েছে। আমার মা শুধু সম্পত্তি দেখেছিল, এটা দেখেইনি যে মেয়ের চরিত্র কেমন। এখন সব সময় আমার মাথায় উল্টো পাল্টা খেয়াল আসতে থাকতো। নিজের বউকে দেখলে আমার রাগ এসে যেত, কেননা ও আমার উপরে হুকুম চালাতে থাকতো।
ওর বাবা মাও আমার উপরে হুকুম চালাতে থাকতো যেন তারা আমাকে কিনে নিয়েছে। ওর বাবা তো একবার আমাকে বলেও দিয়েছিল যে এত সব তোমার জন্য করেছি, এখন আমাদের কথা মানতেই হবে। আমার মা আমাকে খুব খারাপ জায়গায় ফাঁসিয়ে দিয়েছে। না জানি আমি কোন অপরাধের শাস্তি পাচ্ছিলাম। আমাদের বিয়ের 1 বছর পার হয়ে গেছে। হঠাৎ করেই একদিন আমি রিয়ার স্বপ্ন দেখলাম। আমি ওকে খুব খারাপ অবস্থায় দেখলাম, তাই আমি ওর সাথে দেখা করার জন্য গেলাম। ভাবলাম যে ওকে কিছু টাকা দিয়ে আসবো। যখন আমি সেখানে দেখা করতে গেলাম তখন ও আমার সঙ্গে দেখা করতে চাইলো না, কিন্তু তারপর আমি জেদ করলে ও রাজি হলো। কিন্তু ও আমাকে বলেছিল যে ও শুধু 5 মিনিট আমার সঙ্গে কথা বলবে। রিয়া একবারের জন্য আমার দিকে তাকালো না। আমি বললাম যে সন্তানের ব্যাপারে তুমি বলেছিলে সে কোথায়? ও বলল, তোমার সেটা দিয়ে কি দরকার? আমি বললাম, আমাকে বলো সে কোথায় আছে, আর তুমি আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। আমি ওকে এখানে ছেড়ে যেতে পারবো না। আমি আমার অপরাধের জন্য শাস্তি পেয়েছি। যদি আমি অন্য কারো অবৈধ সন্তানকে ভালোবাসতে পারি তাহলে আমি নিজের সন্তানকে নিশ্চয় পালতে পারবো। রিয়া বলল, তুমি অনেক দেরি করে ফেলেছো। সেই বাচ্চা এই দুনিয়াতে আসার আগেই চলে গেছে। তোমার মেয়ে হয়েছিল, কিন্তু আমার শরীর এত বেশি খারাপ হয়ে গেছিল যে আমরা ওকে বাঁচাতে পারিনি। আমি বললাম, তুমি আমাকে মিথ্যা বলছো। আমার মেয়ে তোমার কাছেই আছে। কিন্তু রিয়া, মেয়েকে কোথায় অন্তিম সংস্কার করা হয়েছে সেটা বলল, তুমি গিয়ে চেক করে নাও। আমি খুব কান্না করলাম, বুঝতে পারছিলাম না যে কি করব। যাই হোক, আমি রিয়ার কাছে ক্ষমা চাইলাম। রিয়া বলল যে অনেকেই আমাকে দুঃখ দিয়েছে, যাও তোমাকেও ক্ষমা করে দিলাম। আমি সেখান থেকে ফিরে এলাম আর এখন নিজের সেই জীবন কাটাচ্ছি। আমার কোনো সম্মান ছিল না। আমি বুঝে গেছি যে আমার সমস্ত অপরাধের শাস্তি এটাই। আমি নিজের শাশুড়ি শ্বশুরের কাছে তাদের মেয়ের জন্য কেনা খেলনা, এর থেকে বেশি আমার কোনো দাম ছিল না। তাদের যখন মনে হতো তখনই তারা আমাকে অসম্মান করত। তারা বলতো যে আমাদের মেয়েকে ছাড়ার ব্যাপারে চিন্তা ভাবনাও করবে না। যদি এই ধরনের কথা ভাবো তাহলে তোমাকে এই দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দেব। আমাদের মেয়ের সাথে খারাপ কিছু করবে না, ওর মনে দুঃখ দেয় তেমন কিছু করবে না। আমার এরকম মনে হতো যে আমার এই জীবন আমি নিজের হাতেই বানিয়েছি। এর থেকে তো ভালো হতো যদি আমি রিয়াকেই বিয়ে করে নিতাম আর নিজের সন্তানকে নিয়ে ওর সাথে থাকতাম। আমি ওকে মিথ্যা বলেছিলাম, যদিও আমি জানতাম যে সেটা আমারই সন্তান। কিন্তু আমি সেই সময়ে ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। তাই এখন আমার সমস্ত জীবন এরকমই কাটবে আর আমি কিছুই করতে পারবো না। কখনো কখনো খুব টেনশনে পড়ে যায়, ভাবি রিয়ার কাছে চলে যাই। টাকা পয়সার তো অভাব ছিল না, কিন্তু এখনও আমাকে সেখানে ঢুকতেই দেয় না। ও বলতো, তোমার টাকা পয়সা তুমি তোমার কাছেই রাখো, আমি তোমার মুখও দেখতেও চাই না। একমাত্র রিয়াই ছিল আমার জীবনে, যার কাছে গিয়ে আমি কিছুটা খুশিতে থাকতাম। কিন্তু এখনও আমাকে সেই সুযোগটাও দেয় না। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো। নমস্কার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।